অসম্ভব ঘটনার অপরিহার্যতা। কাকতালীয় ঘটনা। 1950 সালের 1 মে সময় 7:15 সময় চার্চের 15 জন সদস্য নেব্রাস্কার ব্রিটিশে রিহার্সালের জন্য একত্র হওয়ার কথা ছিল। বিভিন্ন কারণে তারা সবাই দেরি করেছিল। ধর্মযাজকের আসতে দেরি হচ্ছিল কারণ তার স্ত্রী বাচ্চার কাপড় আয়রন করছিল বলে। আরেক দম্পতির দেরি হচ্ছিল তাদের কার স্টার্ট নিচ্ছিল না বলে। পিয়ানো বাদকের 30 মিনিট আগে আসার কথা ছিল, তবে ডিনারের পর সে গভীর ঘুমে ঢলে পড়েছিল। অন্যান্যদেরও অবস্থা ঠিক একই রকম। ঠিক 7:25 চার্চ বিস্ফোরিত হলো। বিস্ফোরণের আওয়াজ দূরের গ্রাম পর্যন্ত শোনা গিয়েছিল। দেয়াল উড়ে গিয়েছিল এবং ছাদ ধসে পড়েছে। অদ্ভুত ব্যাপার হলো কেউ মারা যায়নি। বিস্ফোরণের কারণ হিসেবে গ্যাস লিক হওয়ার ঘটনা প্রমাণিত হয়। তবুও সদস্যরা বিশ্বাস করল যে তারা ঈশ্বরের কাছ থেকে ইঙ্গিত পেয়েছে। ঈশ্বরের হাত নাকি কাকতালীয় ঘটনা। গত সপ্তাহে কোনো কারণে আমাদের স্কুল জীবনের বন্ধু অ্যান্ডিকে মনে পড়ল, যার সাথে অনেক দিন আমার কোনো কথা হয়নি। হঠাৎ করে ফোন বেজে উঠল। কি আশ্চর্য, অ্যান্ডির ফোন! উত্তেজনার সাথে ভাবলাম আমি নিশ্চিত টেলিপ্যাথিক, কিন্তু টেলিপ্যাথিক নাকি কাকতালীয় ঘটনা। 1990 সালের 5 অক্টোবর সান ফ্রান্সিসকো এক্সামিনার রিপোর্ট করলো যে ইন্টেল তার প্রতিদ্বন্দ্বী এএমডিকে কোর্টে তুলবে। ইন্টেল জেনে গেছে যে ওই কোম্পানি AM386 নামে একটি কম্পিউটার চিপ বাজারে ছাড়তে যাচ্ছে, যেটা ইন্টেলের 386 চিপের মতো। কিন্তু ইন্টেল কিভাবে তথ্যটা পেল সেটাই লক্ষণীয়। সম্পূর্ণ কাকতালীয়ভাবে। দুটো কোম্পানি মাইক ওয়েব নামে একজনকে ভাড়া করেছিল। এই দুই ব্যক্তি ক্যালিফোর্নিয়ার একই হোটেলে উঠেছিল এবং একই দিনে হোটেল ত্যাগ করেছিল। তারা চলে যাওয়ার পর মাইক ওয়েবের নামে একটি হোটেল প্যাকেট আসে। এতে AM386 নামক চিপটির ব্যাপারে গোপনীয় ডকুমেন্ট ছিল, আর ভুলবশত হোটেল কর্তৃপক্ষ প্যাকেটটি ইন্টেলের মালিক ওয়েবের কাছে পাঠিয়ে দেয়। সে খুশি মনে খবরটি তার সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে জানায়। এই গল্পটুকুর মধ্যে কতটুকু মিল রয়েছে? সুইস সাইকিয়াট্রিস্ট CG জাঙ্ক এগুলোর মধ্যে অজানা শক্তির দেখতে পেয়েছেন, যাকে তিনি সমকালীনতা বলে ডেকেছেন। কিন্তু যুক্তিবাদী একজন চিন্তাশীল এগুলোকে কীভাবে বিচার করবেন? চার্চের বিস্ফোরণের ব্যাপারটি প্রথমে ধরা যাক। সম্ভাব্য ঘটনাবলী উপস্থাপনের জন্য 4টি বাক্স আঁকুন। প্রথম সম্ভাবনা হলো যেটি ঘটেছে, সদস্যরা দেরি করেছিল এবং চার্চ বিস্ফোরিত হয়েছিল। কিন্তু আরও 3টি বিকল্প রয়ে গেছে। সদস্যরা দেরি করেছে এবং চার্চ বিস্ফোরিত হয়নি। সদস্যরা ঠিক সময়ে এসেছে এবং চার্চ বিস্ফোরিত হয়েছে। এবং সদস্যরা ঠিক সময়ে এসেছে এবং চার্চ বিস্ফোরিত হয়নি। এই ঘটনার সম্ভাবনাগুলো বিচার করুন এবং নির্দিষ্ট বাক্সে লিখুন। বিশেষ মনোযোগের সাথে শেষ ঘটনাটি লক্ষ্য করুন। প্রতিদিন লক্ষ লক্ষ সদস্য নির্ধারিত রিহার্সালের জন্য যায় এবং তাদের চার্চ বিস্ফোরিত হয় না। হঠাৎ করে এই গল্পটি তার অভাবনীয় গুণাবলী হারিয়ে ফেলল। নেব্রাস্কার ব্রিটিশে যা ঘটেছে তেমনটি অন্যান্য চার্চের ক্ষেত্রে 1 শতাব্দীতে না ঘটাই হলো অসম্ভব ব্যাপার। কাজেই না, ঈশ্বরের হাত নয়। ফোন কলের ব্যাপারেও ঠিক একইভাবে চিন্তা করুন। মনে রাখবেন যে অ্যান্ডি নানা কারণে অনেকবার স্মরণ করেছে, তবে হয়তো ফোন করেনি। যখন আপনি তাকে ভেবেছেন সে কল করেনি, যখন তাকে ভাবেননি তখন সে কল করেছে। যখন সে আপনাকে ভেবেছে আপনি কল করেছেন, এবং এমন অসংখ্যবার এমন হয়েছে যে আপনি ভাবেননি কিন্তু সে কল করেছে। যেহেতু মানুষ 90% সময় কেবল অন্যদের কথা ভাবে, এটা অসম্ভব নয় যে দুজন মানুষ একই সাথে পরস্পরের কথা ভাবছে আর একজন ফোন করেছে। এটা কেবল অ্যান্ডির বেলায়ও নয়। আপনার যদি 100 জন বন্ধু থাকে এই সম্ভাবনাই বাড়তে পারে। সম্ভাবনার বিচার করতে গেলে আমরা হোঁচট খাই। কেউ যখন বলে কখনো না, আমি তখন শূন্যের চেয়ে বৃহত্তর অতি ক্ষুদ্র সম্ভাবনার ঘরে রেখে দিই, কারণ কখনো না শব্দটি নেতিবাচক সম্ভাবনার ক্ষতিপূরণ হতে পারে না। সংক্ষেপে, অতিরিক্ত উত্তেজিত হবেন না। সম্ভাবনাহীন কাকতালীয় ঘটনা এতই পরিমিত বিরল, তবে অসম্ভব। এটি যখন ঘটে তখন অবাক হওয়ার কিছুই থাকে না। অবাক হতে হয় তখন যখন এরকম কিছুটা ঘটে না। স্বাভাবিকতার বিপর্যয়। দলীয় সিদ্ধান্ত। কোনো মিটিংয়ে কখনো নিজের জিভ কামড়ে ধরেছেন?
নিশ্চয়ই। আপনি আপনি বসে আছেন, কিছুই বলছেন না, কেবল মাথা দোলাচ্ছেন। মোট কথা আপনি নেতিবাচক কিছু বলতে যাচ্ছেন না। তার চেয়ে বড় কথা হলো আপনি 100% নিশ্চিত নয় যে অন্যরা যেখানে সম্মত হয়েছে আপনি কেন রাজি হতে পারছেন না। কাজেই আপনি মুখটা বন্ধ রাখলেন। যখন প্রত্যেকে একইভাবে চিন্তা এবং কাজ করে তখন দলীয় সিদ্ধান্ত চালু হয়ে যায়। একদল স্মার্ট মানুষ বেপরোয়া সবসময় সিদ্ধান্ত নেয়, কারণ অন্যরা তাদের মতামতকে অনুমোদন করে। দলীয় সিদ্ধান্ত হলো সামাজিক প্রমাণের একটি শাখা, যেটিকে আমরা চতুর্থ অধ্যায়ে বর্ণনা করেছি। 1960 সালের মার্চ মাসে ইউএস সিক্রেট সার্ভিস বা কিউবা থেকে নির্বাসিত কমিউনিস্ট বিরোধী ব্যক্তিদের ফিদেল ক্যাস্ট্রোর বিরুদ্ধে ব্যবহার করেছিল, একত্র করা শুরু করলো, যাদের বেশিরভাগই মায়ামিতে বাস করত। 1961 সালের জানুয়ারিতে অফিস নেবার ঠিক 2 দিন পরে প্রেসিডেন্ট কেনেডি কিউবা আক্রমণের এই গোপন পরিকল্পনা সম্পর্কে জানতে পারেন। 3 মাস পর হোয়াইট হাউসে একটি মিটিং সম্পন্ন হয়, যেখানে কেনেডি এবং তার সকল উপদেষ্টা এই আক্রমণের পক্ষে ভোট দেন। 1961 সালের 17 এপ্রিল নির্বাসিত 1400 কিউবান ইউএস নেভি, এয়ারফোর্স এবং সিআইএর সহযোগিতায় কিউবার দক্ষিণ উপকূলে বে অফ পিগলসের অবস্থান নেয়। ক্রেস্টোর সরকারের উৎখাত করাই ছিল এই আক্রমণের মূল উদ্দেশ্য। প্রথম দিন একটা জাহাজও উপকূলে পৌঁছালো না। প্রথম দুইটিকে কিউবান এয়ারফোর্স ডুবিয়ে দেয় এবং পরবর্তী দুইটি ইউএসএ ফিরে যায়। একদিন পর ক্রেস্টোর সেনাবাহিনী পুরো দলকে ঘিরে ফেলে। তৃতীয় দিন 1200 জনকে আটকে নিয়ে কারাগারে নিয়ে যায়। কেনেডি বে অফ গিগস আক্রমণ করে আমেরিকান ফরেন পলিসির একটি বিরাট ব্যর্থতা হিসেবে গণ্য হয়। সর্বসম্মত একটি পরিকল্পনা এমন ব্যর্থ হয়ে যাওয়াটা কি সত্যিই বিস্ময়কর। আক্রমণের সপক্ষে যেগুলো বলা হয়েছিল তা সব কিছুই ভুল ছিল। যেমন কেনেডির দল কিউবার একার ফোর্সের শক্তিকে পুরোপুরি অবমূল্যায়ন করেছিল। যেমন প্রত্যাশা করা হয়েছিল যে জরুরি অবস্থায় পুরো দলটি এম এসক্রেমবে পর্বতে লুকাতে পারবে আর সেখান থেকে যুদ্ধ চালাতে পারবে। ম্যাপ দেখে মনে হয়েছিল যে বে অফ পিগলস থেকে আশ্রয়কেন্দ্রের দূরত্ব 100 মাইল, মাঝখানে দুর্গম একটি জলাভূমি। তবুও কেনেডি এবং তার উপদেষ্টারা ছিলেন আমেরিকার সরকারের অন্যতম বুদ্ধিমান একটি দল। 1961 সালের জানুয়ারি এবং এপ্রিলের মধ্যবর্তী সময়ে তবে ভুলটা কোথায় হয়েছিল? সাইকোলজির প্রফেসর আর্ডিং ডেনিস অনেক ধরনের ব্যর্থতা নিয়ে গবেষণা করেছেন। তার মতে দলীয় সদস্যরা এক ধরনের মোহ তৈরির মাধ্যমে দলের উত্তেজনা বৃদ্ধি করে। এই মোহ হলো অজেয়কে জয় করা। এই ক্ষেত্রে যদি একমাত্র কেনেডি এবং অন্যান্য সদস্যরা বিশ্বাস করে যে প্ল্যানটি কার্যকর হবে, তবে ভাগ্য আমাদের পক্ষে থাকবে। এরপর হলো ঐক্যমত্যের মোহ। যদি অন্যান্যরা কোনো ব্যাপারে একমত হয় তাতে দ্বিমত পোষণ করা ঠিক নয়। কেউই দলীয় সিদ্ধান্তের ব্যাপারে না বলতে চায় না। পরিশেষে প্রত্যেক দলের অংশ হিসেবে থাকতে চায়। নিজস্ব মত প্রকাশ করলে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আমাদের বিবর্তনমূলক অতীতে এই ধরনের বিচ্ছিন্নতা মৃত্যু ডেকে আনত। কাজেই আমরা যথাসম্ভব দলের সাথে থাকতে চাই। বাণিজ্যিক বিশ্ব দলীয় সিদ্ধান্তের প্রভাব কম নয়। বিশ্বমানের এয়ারলাইন সুইস এয়ারের ভাগ্য হলো এর প্রকৃষ্ট উদাহরণ। অতীত সাফল্যের আনন্দে উত্তেজিত হয়ে একদল কনসালটেন্ট প্রাক্তন সিইওকে নিয়ে র্যালি করে ঝুঁকিবহুল একটি প্রকল্প চালু করল। হিংসুটে প্রতিদ্বন্দ্বী দল এমন জোরালো জনমত তৈরি করলো যে স্বাভাবিক রিজার্ভেশনও ব্যাহত হলো। ফলে 2001 সালে এয়ারলাইন্স বন্ধ হয়ে গেল। যদি নিজেকে কখনো জোরালো ঐক্যবদ্ধ দলের মধ্যে দেখতে পান, দল পছন্দ না করলেও মনের কথা বলবেন। দল থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয় থাকলেও মৌন ধারণাকে প্রশ্ন করুন। আর আপনি যদি কোনো দল পরিচালনা করেন, তবে এমন কাউকে নিয়োগ দিন যে যুক্তিসঙ্গত তর্ক করে। সে দলের সবচেয়ে জনপ্রিয় সদস্য হয়তো হবে না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হবে। কেন আপনি মেগা ট্রিলিয়ন নিয়ে শীঘ্রই খেলতে যাচ্ছেন? সম্ভবতাকে প্রত্যাখ্যান। 2টি খেলার সুযোগ। প্রথমটি হলো আপনি $100 মিলিয়ন জিততে পারেন। দ্বিতীয়টি হচ্ছে $10,000। আপনি কোনটা খেলবেন? প্রথম খেলা জিতলে আপনার পুরো জীবনটাই পাল্টে যাবে। আপনি চাকরি ছাড়তে পারবেন, বসকে বলতে পারবেন কোথায় গেলে জীবন পাল্টে যাবে।
দ্বিতীয় খেলা জিতলে ক্যারিবিয়ানে একটি ছুটি কাটাতে পারবেন, কিন্তু আপনাকে ডেস্কে ফিরে আসতেই হবে পোস্টকার্ড পৌঁছালো কিনা দেখার জন্য। প্রথম খেলায় $100 মিলিয়ন জেতার সুযোগ পাবেন একবার, আর দ্বিতীয় খেলায় $10,000 জেতার সুযোগ পাবেন একবার। কাজে আপনি কোনটা পছন্দ করবেন? আবেগ আমাদেরকে প্রথম খেলার দিকে এগিয়ে নিয়ে যাবে, যদিও দ্বিতীয়টি বাস্তবসম্মত বিচারে 10 গুণ ভালো। মানুষ ঐতিহ্য অনুযায়ী মেগা মিলিয়ন, মেগা বিলিয়ন, মেগা ট্রিলিয়ন জাতীয় জ্যাকপটের দিকে ছুটে যায়, সম্ভাবনা যতই ছোট হোক না কেন। 1972 সালের একটি মৌলিক গবেষণায় অংশগ্রহণকারীদের দুইটা দলে ভাগ করা হয়েছিল। প্রথম দলকে বলা হয়েছিল তারা একটি ছোট ইলেকট্রিক শক খাবে। দ্বিতীয় দলকে বলা হয় এরকম ঘটার ঝুঁকি 50%। শুরু করার আগে গবেষকরা তাদের শারীরিক উদ্বিগ্নতা, হৃৎপিণ্ডের গতি, অবস্থি, ঘাম পরিমাপ করল। ফলাফল ছিল মর্মান্তিক। তাদের মধ্যে কোনো তফাৎ ছিল না। দুই দলের প্রতিযোগিতারাই একই রকম নার্ভাস ছিল। পরবর্তীতে গবেষকরা দ্বিতীয় দলকে শকের সম্ভাবনা অনেক কমিয়ে দিল, 50 থেকে 20%, এরপর 10 এবং এরপর 5। ফলাফল কোনো পার্থক্যই নেই। যাই হোক, তারা যখন ঘোষণা করলো যে কারেন্টের শক্তি বাড়তে পারে, দুই দলের উদ্বেগ সমান তালে বেড়ে গেল। এতে বোঝা যায় আমরা যে কোনো ঘটনার বিশালত্বের কারণেই প্রতিক্রিয়া দেখাই, সম্ভাবনার জন্য নয়। অন্যভাবে বলা যায় সম্ভাবনার উপলব্ধি আমাদের কম। একে বলা যায় সম্ভাবনাকে প্রত্যাখ্যান করা, আর এর ফলে সিদ্ধান্ত নিতে ভুল হয়ে যায়। আমরা প্রথমে বিনিয়োগ করে ফেলি কারণ এই সমৃদ্ধ লাভের অংশ আমাদের চোখের সামনে জ্বল করে, কিন্তু এরকম নতুন ব্যবসার সম্ভাবনা বিচারের কথা আমরা ভুলে যাই। একইভাবে প্লেন ক্র্যাশের বিভিন্ন খবরাখবর দেখে আমরা সম্ভাব্যতা যাচাই না করে ফ্লাইট বাতিল করে দিই। অনেক উদ্যোক্তারা কেবলমাত্র উৎপাদনের ভিত্তিতে বিনিয়োগ করে। এটা ভুল। বিনিয়োগের পাশাপাশি ঝুঁকির চিন্তা মাথায় রাখাটাই বুদ্ধিমানের কাজ। এরপরেও এই বিষয়ে আমাদের স্বাভাবিক অনুভূতি নেই বলে আমরা এর প্রতি অন্ধ হয়ে যাই। ইলেকট্রিক শকের সেই অভিজ্ঞতায় আবার ফিরে যাই। গ্রুপ বি এর শকের সম্ভাবনা আরও কমিয়ে দেওয়া হলো, 5 থেকে 4, এরপর 3। যখন সেই সম্ভাবনা শূন্যের কোঠায় গিয়ে পৌঁছে গেল, তখন তারা গ্রুপ থেকে একটা ভিন্ন রকম প্রতিক্রিয়া দেখাতে লাগলো। আমরা জানি 0% ঝুঁকি হলো 1%-এর চেয়ে ভালো। এটা পরীক্ষা করার জন্য খাবার পানি ব্যবহারের দুটি পরীক্ষা পদ্ধতি করা হলো। ধরুন একটি নদীর দুইটি সমান পরিমাণ শাখা রয়েছে। এই পদ্ধতির মধ্যে একটি পানি ব্যবহার করা যায় যেটার মৃত্যু ঝুঁকি 5% থেকে 2-এ কমিয়ে আনে। অন্যটি বি পদ্ধতির মাধ্যমে সেই ঝুঁকিটা 1% থেকে 0%-এ কমিয়ে আনে। কাজেই এ না বি? যদি বেশিরভাগ মানুষের মতো ভাবেন তবে বি পদ্ধতির প্রতি আগ্রহী হবেন, যেটা বোকামি। কারণ এই পদ্ধতিতে 3% কম মানুষ মারা যাবে, আর বি পদ্ধতিতে 1% মানুষ মারা যাবে। এই পদ্ধতি 3 গুণ ভালো। এই ভ্রান্তিকে বলা হয় ঝুঁকিশূন্য প্রবণতা। এর আরেকটি মৌলিক উদাহরণ হলো 1958 সালের ইউএস ফুড অ্যাক্ট, যেটা ক্যান্সার সৃষ্টিকারী খাবার নিষিদ্ধ করা হয়েছিল। ক্যান্সার ঝুঁকিমুক্ত থাকার উত্তেজনার কারণে এটি শুনতে বেশ লেগেছিল, কিন্তু পরিশেষে একটি বিপজ্জনক খাদ্যদ্রব্য ব্যবহারে গিয়ে দাঁড়িয়েছিল। এটিও অদ্ভুত। 1600 শতকে প্যারাসেলসাল বলেছিলেন যে বিষক্রিয়া হচ্ছে পরিমাপের একটি প্রশ্ন। অধিকন্তু এই নিয়মকে জোরপূর্বক বলবৎ রাখা যাবে না। যেহেতু খাবার থেকে নিষিদ্ধ পরমাণু দূর করা কখনো সম্ভব নয়, প্রতিটি ফার্মকে উচ্চমাত্রার জীবাণু কম্পিউটার চিপ ফ্যাক্টরি হিসেবে কাজ করতে হবে এবং খাবারের মূল্য বেড়ে যাবে শতগুণ। অর্থনৈতিকভাবে ঝুঁকিশূন্যতার কোনো গুরুত্ব নেই। ব্যতিক্রম ঘটবে কেবল তখন যখন পরিস্থিতি বিশাল আকার ধারণ করবে, অর্থাৎ বায়োটেক ল্যাবরেটরি থেকে মৃত্যুকামী সংক্রামক ভাইরাসগুলো পালিয়ে যাবে। আমাদের মধ্যে ঝুঁকির কোনো উপলব্ধি নেই, আর তাই নানা রকম হুমকিতে আমরা দুর্বল প্রতিক্রিয়া দেখাই। হুমকি যত বেশি মারাত্মক হয়, বিষয়বস্তু তত বেশি আবেগপ্রবণ হয়। ঝুঁকি কমানোর নিশ্চয়তা আমাদের কাছে তত কম মনে হয়। শিকাগোর ইউনিভার্সিটির 2 জন গবেষক দেখিয়েছেন যে মানুষ 99% সুযোগের ভয়ে যেমন ভীত হয়, তেমনি
1% বিষাক্ত পদার্থ দ্বারা দূষণের ভয়েও তারা সমান প্রতিক্রিয়া দেখায়। অযৌক্তিক প্রক্রিয়া, তবে ব্যাপক। জারের শেষ কুকিটা কেন মুখে জল এনে দেয়? দুষ্প্রাপ্যতার ভুল ধারণা। এক বন্ধুর বাসায় কফি খাচ্ছিলাম। আমরা যখন গল্প করার চেষ্টা করছিলাম, তার 3 সন্তান মাটিতে একে অন্যের সাথে জাপটাজাপটি করছিল। হঠাৎ আমার মনে পড়লো আমার কাছে এক গ্লাস ভর্তি মার্বেল আছে। আমি সেগুলো মাটিতে ছড়িয়ে দিলাম যাতে বাচ্চারা শান্তিতে খেলে। ঘটল তার উল্টোটা। উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হলো। গভীরভাবে দেখার আগ পর্যন্ত আমি বুঝতেই পারিনি যে কী হয়েছে। অসংখ্য মার্বেলের মধ্যে একটি ছিল নীল রঙের, আর সবাই ওটা নিয়ে কাড়াকাড়ি করছিল। সব মার্বেলই একই আকৃতির, চকচকে এবং যথেষ্ট উজ্জ্বল। কেবল নীলটাই স্বতন্ত্র। আমি তাদের ছেলেমেয়ে দেখে আমি হেসেই ফেললাম। 2005 সালের আগস্টে আমি যখন শুনলাম যে গুগল তার নিজস্ব ইমেল সার্ভিস দেবে, একটা অ্যাকাউন্ট পাওয়ার জন্য আমি মরিয়া হয়ে উঠেছিলাম। আমি পেয়েছিলামও। সে সময় খুব নতুন অ্যাকাউন্ট খুব কড়াকড়ি ছিল এবং কেবলমাত্র আমন্ত্রণের ভিত্তিতে দেয়া হতো। এতে আমি আরও একটির বেশি পেতে চাইলাম। কিন্তু কেন? আমার আরেকটি ইমেল অ্যাকাউন্ট প্রয়োজন ছিল, কারণ তখন আমার 4টি অ্যাকাউন্ট বলে নয়, জিমেলের অন্যগুলোর চেয়ে ভালো ছিল বলেও নয়, বরঞ্চ সবাই এটা পেত না বলে। পেছন থেকে ফিরে তাকালে বুড়োদের ছেলেমেয়ে দেখে হেসে ফেলতে হয়। রোমানবাসীরা বলেছিলেন, রারা সান্ট কারা, বিরল বস্তু হলো মূল্যবান। মূলত দুষ্প্রাপ্যতার ভুল ধারণা মানবজাতির বয়সের সমান। আমার এক বন্ধু 3 সন্তানের জননী, রিয়েল এস্টেটের পার্ট টাইম এজেন্ট। যখনই কোনো আগ্রহী ক্রেতা সিদ্ধান্ত নিতে পারে না, সে বলে, লন্ডনের এক ডাক্তার গতকাল এই প্লটটি দেখে গেছেন। তিনি বেশ পছন্দ করেছেন। আপনার কেমন লাগছে? আপনি কি এখনও আগ্রহী? লন্ডনের ডাক্তার বা প্রফেসর কিংবা ব্যাংকার হচ্ছে বানোয়াট, কিন্তু এর প্রতিক্রিয়া হয় খুবই দ্রুত। চোখের সামনে সুযোগটা হারিয়ে যাচ্ছে বলে মনে হয়, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। কেন? এর কারণ হলো চাহিদার সম্ভাব্য ঘাটতি। বস্তুত এরা বোঝা কঠিন যে ক্রেতা পটটি কিনতেও পারে, আবার ছেড়েও দিতে পারে। কুকির মান নির্ধারণের জন্য প্রফেসর স্টিফেন ওরমেল অংশগ্রহণকারীদের 2 ভাগে ভাগ করেছেন। প্রথম দল কুকির একটি পুরো বাক্স পেয়েছে, আর দ্বিতীয় দল মাত্র 2টি। পরিশেষে দ্বিতীয় দল কুকিকে প্রথম দলের চেয়ে অনেক বেশি উন্নত মান হিসেবে গণ্য করেছে। এই গবেষণা কয়েকবার চালানো হলো এবং প্রত্যেকবার একই ফলাফল পাওয়া গেল। মানুষের মনোযোগ আকর্ষণের জন্য ঘোষণা দেয়া হয় স্টক সীমিত। পোস্টারে সতর্কবাণী থাকে শুধুমাত্র আজকের জন্য। গ্যালারির মালিকেরা বেশিরভাগ ছবির নিচে লাল কালিতে বিকৃত লিখে দুষ্প্রাপ্যতার ভুল ধারণার সুযোগ নেয় এবং বাকি ছবিগুলো যাতে দ্রুত বিক্রি হয়ে যায় সেই ব্যবস্থা করে। আমরা স্ট্যাম্প, মুদ্রা, পুরনো গাড়ি সংগ্রহ করি, যেগুলোর বাস্তবিক কোনো ব্যবহার আমাদের নেই। পোস্ট অফিস পুরনো স্ট্যাম্প নেয় না, ব্যাংক পুরনো মুদ্রা নেয় না, আর পুরনো গাড়ি রাস্তায় ব্যবহারের অনুমতি নেই। এইসব হলো গৌণ বিষয়। মূল আকর্ষণ হলো যেগুলো দুষ্প্রাপ্য। এক গবেষণায় শিক্ষার্থীদের বলা হলো যে সৌন্দর্য অনুযায়ী 10টি পোস্টারকে সাজাতে। সেই সাথে এও বলা হলো যে তারা প্রতিযোগী হিসেবে একটা পোস্টার পুরস্কার পাবে। 5 মিনিট পর বলা হলো তৃতীয় সেরা মূল্যের পোস্টারগুলো খুব কম পরিমাণে রয়েছে। এরপর তাদেরকে 10টি বেছে নিতে বলা হলো। যে পোস্টারগুলো কম রয়েছে সেগুলোই হঠাৎ করে সুন্দর হয়ে উঠল। সাইকোলজিতে একে বলা হয় বিপরীত প্রতিক্রিয়া। যখন আমরা কোনো সুযোগ থেকে বঞ্চিত হই, হঠাৎ করে সেটা আকর্ষণীয় হয়ে ওঠে। এটি এক ধরনের প্রতিরোধ। একে রোমিও এবং জুলিয়েট প্রতিক্রিয়াও বলা হয়, কারণ শেক্সপিয়ার আমলের করুণ কৌশলিক প্রেমকে ক্ষমা করে দেওয়া হয়েছিল, এর কোনো সীমা ছিল না। এই প্রতিরোধ কেবল প্রেমের ক্ষেত্রেই গড়ে ওঠে না। আমেরিকার কিশোরীরা বেপরোয়াভাবে ড্রিঙ্ক করে, কারণ 21 বছরের নিচে ড্রিঙ্ক করা নিষেধ। পরিশেষে দুষ্প্রাপ্যতার প্রতি গতানুগতিক প্রক্রিয়া হলো স্বচ্ছ চিন্তার এক বিচ্যুতি। যে কোনো পণ্য এবং সার্ভিসকে তাদের মূল্য এবং লাভের ভিত্তিতে মূল্যায়ন করুন। কোনো পণ্য ফুরিয়ে গেলে বা লন্ডনে কোনো ডাক্তার আগ্রহ দেখালে কিছু আসে যায় না। খুরের শব্দ পেলেই জেব্রা আশা করবেন না। মূল ধারাকে প্রত্যাখ্যান। চশমাধারী মার্ক জার্মানির একজন ক্ষীণ ব্যক্তি, যে মোজার্ট শুনতে পছন্দ করে। কোনটি কি বিশ্বাসযোগ্য বলে মনে হয়?
মার্ক একজন ট্রাক ড্রাইভার নাকি ফ্রাঙ্কফুর্টের সাহিত্যের একজন প্রফেসর? বেশিরভাগ মানুষ খকে সমর্থন দেবে, যেটা ভুল। ফ্রাঙ্কফুর্টের সাহিত্যের যত প্রফেসর আছে, জার্মানিতে তার 10 গুণ বেশি ট্রাক ড্রাইভার আছে। কাজে এটা কি বিশ্বাসযোগ্য যে মার্ক একজন ট্রাক ড্রাইভার? কী ঘটল? নিখুঁত বর্ণনা আমাদেরকে পরিসংখ্যানজনিত বাস্তবতাকে অগ্রাহ্য করতে উৎসাহিত করল। বিজ্ঞানীরা এই ভ্রান্তির নামকরণ করেছেন মূলধারাকে প্রত্যাখ্যান, মৌলিক বণ্টনের স্তরকে অসম্মান করা। যুক্তির ক্ষেত্রে এটি একটি অন্যতম বড় ভুল। কার্যত সব সাংবাদিক, অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদরা প্রতিনিয়ত এর শিকার হয়। এখানে দ্বিতীয় উদাহরণটি দেয়া হলো। একজন তরুণ ছুরিকাঘাত হলো এবং মারাত্মকভাবে জখম হলো। কোনটিকে বিশ্বাসযোগ্য মনে হয়? আক্রমণকারী একজন রাশিয়ান ইমিগ্রেন্ট অথবা আক্রমণকারী একজন মধ্যবিত্ত আমেরিকান? আপনি এখন নিয়মটি জানেন। এর সম্ভাবনা বেশি, গয়ের সম্ভাবনা বেশি, কারণ রাশিয়ান ছুরি আবেদনকারীর থেকে লক্ষ গুণ বেশি হচ্ছে মধ্যবিত্ত আমেরিকান। চিকিৎসা ক্ষেত্রে মূলধারাকে প্রত্যাখ্যান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন মাইগ্রেন ভাইরাল ইনফেকশন বা ব্রেন টিউমারের দিকে নির্দেশ করে। যাই হোক, ভাইরাল ইনফেকশন ব্যাপক পরিচিত বলে ডাক্তাররা টিউমারের টেস্টের আগে একে বেশি গুরুত্ব দেয়। এটি খুবই যুক্তিসঙ্গত। মেডিকেল স্কুলে বিশেষ ট্রেনিংপ্রাপ্ত শিক্ষার্থীরা মূলধারাকে প্রত্যাখ্যান থেকে বিরত থাকার জন্য প্রচুর সময় দেয়। আমেরিকার যে কোনো ডাক্তারের মূল সূত্র হলো, খুরের শব্দ পেলেই জেব্রা আশা করবেন না। এর মানে হলো, আপনি যদি বিশেষজ্ঞ হয়ে থাকেন, তবে যে কোনো জটিল রোগ নির্ণয়ের আগে এর সম্ভাব্য উপাদানগুলো যাচাই করে নিন। ডাক্তাররাই একমাত্র পেশাজীবী যারা এই মূলধারার উপর ট্রেনিং নেন। দুর্ভাগ্যবশত কিছু ব্যবসায়ী মূলধারাকে প্রত্যাখ্যানের ব্যাপারে উৎসাহী। মাঝে মাঝে আমি অতি উৎসাহী উদ্যোক্তাদের বৃহত্তর পরিকল্পনা দেখি এবং তাদের পণ্য, চিন্তাধারা ও ব্যক্তিত্ব দেখে উৎসাহী হয়ে উঠি। অনেক সময় আমি ভাবি এটা নিশ্চয়ই দ্বিতীয় গুগল, কিন্তু মূলধারার দিকে তাকালে আমি মাটিতে নেমে আসি। একটি ফার্ম প্রথম 5 বছর টিকে থাকার সম্ভাবনা 20%। এরপর তারা গ্লোবাল কর্পোরেশন হওয়ার সম্ভাবনা কতটুকু? প্রায় 0। ওয়ারেন বুফে একদিন ব্যাখ্যা করেছিলেন কেন তিনি বায়োটেক কোম্পানিতে বিনিয়োগ করেন না। এই ধরনের কোম্পানি কয়েক শত মিলিয়ন ডলার লাভ করতে পারলেই বা এগুলোর বড়জোর অল্প কিছু দূর গিয়ে ঝুলে থাকবে। এটি হলো মূলধারার স্বচ্ছ ধারণা। অনেকের মতে টিকে থাকার প্রবণতা মূলধারার একটি প্রত্যাখ্যানের অন্যতম কারণ। তারা কেবল সফল ব্যক্তিবর্গ এবং কোম্পানিগুলোর দিকে লক্ষ্য রাখে, কারণ ব্যর্থতার কাহিনী কখনো রিপোর্ট করা হয় না। এই জন্য সেই অদৃশ্য মামলার বৃহত্তর অংশকে তারা অবহেলা করে। কল্পনা করুন যে একটি রেস্টুরেন্টে আপনি ওয়াইন পরীক্ষা করছেন এবং সেটি কোন দেশে তা বুঝতে চাইছেন। বোতলের লেবেল দেখা যাচ্ছে না। আপনি যদি আমার মতো ওয়াইনের বিশেষজ্ঞ না হয়ে থাকেন, তবে বাজার একমাত্র উপায় হলো মূলধারা। অভিজ্ঞতা থেকে আপনি জানেন যে 3/4 ওয়াইন ফ্রান্সের। কাজে আপনি ধরে নিন ফ্রান্স, যদিও আপনার মনে হচ্ছে যে চিলি বা ক্যালিফোর্নিয়ারও হতে পারে। মাঝে মাঝে অভিজাত বিজনেস স্কুলের শিক্ষার্থীদের সামনে আমাকে সন্দেহপূর্ণ কথা বলতে হয়। যখন পেশার ব্যাপারে তাদের ধারণার কথা জানতে চাই, মিড টার্মে বেশিরভাগ শিক্ষার্থী জবাব দেয় নিজেদেরকে তারা গ্লোবাল কোম্পানির বোর্ডে দেখতে চায়। অনেক বছর আগে আমিও আমার বন্ধুদের একই জবাব দিয়েছিলাম। আমি মনে করি যে শিক্ষার্থীদের মূল ধারার ব্যাপারে সচেতন করা আমার দায়িত্ব। একটি স্কুলের একটি ডিগ্রি নিয়ে সমৃদ্ধ 500 কোম্পানির কোনো বোর্ডে জায়গা পাওয়ার সুযোগ 0.1%-এর চেয়েও কম। যত স্মার্ট বা উচ্চাকাঙ্ক্ষী হও না কেন, সম্ভাব্য বাস্তবতা হলো যে তোমার প্রশাসনের মাঝামাঝি পর্যন্ত যেতে পারবে। এরপর আমি তাদের ভয়ার্ত চাহনি দেখতে পাই আর নিজেকে বলি যে তাদের ভবিষ্যৎ সংকট সম্পর্কে সামান্য একটুখানি জ্ঞান দান করার অবদান রেখে গেলাম। বিশ্বের ভারসাম্য শক্তি কেন ধোঁকাবাজি? জুয়ারি বিভ্রান্তি। 1993 সালের গ্রীষ্মে মন্টে কার্লোতে অবিশ্বাস্য কিছু ঘটেছিল। লোকজন রুলেট টেবিলের চারপাশে ভিড় করেছিল এবং তাদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। বলটি এমনভাবে পরপর 20 বার কালোর উপর এসে থামছিল। অনেক খেলোয়াড় এর সুযোগ নিল
আর লালের উপর বাজি ধরল। আরও অনেক মানুষ লালের উপর বাজি ধরার জন্য ভিড় জমালো। ধীরে ধীরে এর পরিবর্তন হওয়ার কথা, কিন্তু বারবার এটি কালোর উপরে এসেই থামছিল। 27 বারের আগ পর্যন্ত বলটি লালের পর্যন্ত গেলই না। এর মধ্যে অনেক খেলোয়াড় মিলিয়নের মতো বাজি ধরে ফেলেছে, আর কয়েক মিনিটের মধ্যে দেউলিয়া হয়ে গেছে। বড় শহরের মানুষের গড় আইকিউ হচ্ছে 100। এটা বোঝার জন্য 50 জন শিক্ষার্থীর আইকিউ পরীক্ষা করুন। প্রথম ছাত্রটির আইকিউ দাঁড়ালো 150। তাহলে 50 জনের গড় আইকিউ কত হবে? বেশিরভাগ মানুষ ভাবে 100। তারা ভাবে যে অতিরিক্ত স্মার্ট বাচ্চাদের ভারসাম্য রক্ষার হিসাব করলে দুর্বল বাচ্চার আইকিউ 50 বা গড়ের চেয়ে সামান্য নিচের হলে 75। কিন্তু এত ছোট নমুনা দিয়ে সম্ভবত পাওয়া যায় না। আমরা আশা করব যে বাকি 49 জন বাচ্চা জনগণের গড় হিসাবের মুখপাত্র হিসেবে গণ্য হবে, কাজেই তাদের আইকিউ 100। 4900 এর সাথে 150 যোগ করলে নমুনার গড় দাঁড়াবে 101। মন্টে কার্লো কাহিনী এবং আইকিউ গবেষণা থেকে বোঝা যায় যে মানুষ বিশ্বের ভারসাম্য শক্তিকে বিশ্বাস করে। একেই বলে জুয়ারির বিভ্রান্তি। যাই হোক, স্বাধীন ঘটনাবলিতে কাজের কোনো ধারাবাহিক শক্তি থাকে না। একটি বল কখনো মনে রাখতে পারবে না যে সে কালোতে এসে কয়বার থেমেছিল। এত তো সত্ত্বেও আমার এক বন্ধু সাপ্তাহিক মেগা মিলিয়ন সংখ্যায় প্রবেশ করেছিল এবং শেষ পর্যন্ত খেলেছিল। সে ছিল জুয়ারির বিভ্রান্তির আরেক শিকার। নিম্নলিখিত জোকসটি একটি বিষয় আরেকটু ব্যাখ্যা করবে। এক গণিতবিদ সন্ত্রাসী হামলার ভয়ে প্লেনে উঠতে চাইত না, তাই প্লেনে ওঠার সময় সে হাত ব্যাগে একটি বোমা নিয়ে যেত। তার যুক্তি ছিল একটি প্লেনে একটি বোমা থাকার সম্ভাবনা খুবই কম এবং একই প্লেনে দুইটি বোমা থাকার সম্ভাবনা প্রায় শূন্য। একটা মুদ্রা শূন্যে পরপর 3 বার ছুঁড়ে মারা হলো এবং প্রতিবার এর হেডস দেখা গেল। ধরুন কেউ আপনাকে এর পরের টসের জন্য $1000 বাজি ধরার জন্য বাধ্য করলো। আপনি হেডস নাকি টেলের উপর ধরবেন? বেশিরভাগ মানুষ ধরে নেবে যে আপনি টেলসের উপর ধরবেন, যদিও হেডস বেছে নেওয়াটাই একই। জুয়ারির বিভ্রান্তি আমাদের বিশ্বাস করায় যে পরিবর্তন হবেই। একটা মুদ্রাকে 50 বার টস করা হলো এবং প্রত্যেকবার হেডস দেখা গেল। আবার আপনাকে কেউ বাজি ধরতে বলল, আপনি হেডস না টেল ধরবেন? এখন আপনি অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, আপনি চাতুর্যের সাথে খেলবেন। আপনি জানেন যে যে কোনোটাই উঠতে পারে। কিন্তু আমরা আরেকটি সমস্যা অতিক্রম করেছি, গণিতজ্ঞদের মৌলিক পেশাগত অবহেলা। সাধারণ জ্ঞান আপনাকে বলবে যে হেডস হলো বিচক্ষণ পছন্দ। এর আগে আমরা মধ্য অবস্থায় ফিরে যাওয়ার বিষয়টি জেনেছি। যেমন আপনি যেখানে থাকেন সেখানে যদি রেকর্ড পরিমাণে ঠান্ডা পড়ে, স্বাভাবিকভাবেই কয়েকদিনের মধ্যে তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। আবহাওয়া যদি ক্যাসিনোর মতো আচরণ করে, তাহলে 50% সম্ভাবনা হলো তাপমাত্রা বাড়বে, আর 50% সম্ভাবনা হলো তা কমবে। কিন্তু আবহাওয়া ক্যাসিনোর মতো নয়। পরিবেশের জটিল প্রত্যাবর্তন প্রক্রিয়ায় যে কোনো অতিরিক্ত মাত্রা ভারসাম্য রক্ষা করবেই। অন্যান্য ক্ষেত্রে অতিরিক্ত বিষয় আরও তীব্রতর হয়। যেমন ধনীরা আরও ধনী হতে চায়। স্টক বাড়তে থাকলে এক পর্যায়ে নিজস্ব একটি দাবি তৈরি করে, কারণ এর বৃদ্ধি এক ধরনের ক্ষতিপূরণ প্রক্রিয়াটা দেখায়। কাজে আপনার চারপাশে স্বনির্ভর এবং পারস্পরিক নির্ভর ঘটনাগুলোকে গভীরভাবে লক্ষ্য করুন। প্রকৃত স্বনির্ভর ঘটনাগুলো কেবল ক্যাসিনো, লটারি ও থিওরিতে পাওয়া যায়, কিন্তু বাস্তব জীবনে অর্থনীতি এবং ব্যবসায়, আবহাওয়া এবং স্বাস্থ্যক্ষেত্রে প্রতিটি বিষয় পরস্পরের সাথে যুক্ত। ভবিষ্যতের ঘটনার উপর অতীতের কাহিনীর প্রভাব থাকবেই। স্বনির্ভর ঘটনাগুলির জন্য মূলত ভারসাম্যগত কোনো শক্তি নেই। এরকম বিষয়ের আসলে কোনো অস্তিত্বই নেই। ভাগ্যের চাকা কেন আমাদের মাথা ঘোরায়? নো মোর। আব্রাহাম লিঙ্কন কখন জন্ম নিয়েছেন? যদি আপনার মনে না থাকে আর আপনার স্মার্টফোনের ব্যাটারিও কাজ না করে, তবে কিভাবে জবাব দেবেন? হয়তো আপনি জানেন যে 1860 সালে গৃহযুদ্ধের সময় তিনি প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি ইউএসএ প্রথম প্রেসিডেন্ট যাকে খুন করা হয়। লিঙ্কন মেমোরিয়ালের দিকে তাকালে আপনি কোনো তরুণ এবং শক্তিশালী মানুষকে দেখতে পাবেন না, বরঞ্চ 60 বছরের অধিক বয়সী কোনো ক্লান্ত সৈনিককে দেখবেন।
কথিত আছে যে তিনি ক্ষমতায় থাকাকালে ৬০ বছর বয়সে এই স্মৃতিসৌধ তৈরি করা হয়। যদি ১৮৬০ সালের মাঝামাঝিতে তাকে খুন করা হয়ে থাকে, তবে তার জন্মসাল ধরা যায় ১৮০৫ সাল। সঠিক উত্তর হচ্ছে ১৮০৯। কাজেই আমরা কিভাবে এটা বের করলাম? আমাদের নোঙর ছিল ১৮৬০ সাল, আর সেখান থেকে আমাদের যোগ বিয়োগের মাধ্যমে আমরা হিসাবটা করলাম। যখন এরকমভাবে কোনো কিছু বের করতে হয়, মিসিসিপি নদীর দৈর্ঘ্য, রাশিয়ার জনসংখ্যার ঘনত্ব, ফ্রান্সে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সংখ্যা ইত্যাদি, তখন আমরা নোঙর ব্যবহার করি। আমরা নিশ্চিত যে একটা জায়গা থেকে শুরু করি আর অপরিচিত পথ ধরে হাঁটতে থাকি। আর কিভাবে কাজটি আমরা করতে পারি? কেবল স্মৃতি থেকে যে কোনো একটা সংখ্যা ধরে নেয়া? এটি অযৌক্তিক হবে। দুর্ভাগ্যবশত অনেক সময় প্রয়োজন না থাকলেও আমরা নোঙর ব্যবহার করি। যেমন, এক প্রফেসর একদিন তার ক্লাসে লেকচার দেওয়ার সময় টেবিলের উপর এক বোতল ওয়াইন রাখলেন। ছাত্রদের তিনি বললেন প্রথমে তাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বারের শেষের 2টি অঙ্ক লিখতে এবং তারপর সিদ্ধান্ত নেবেন যে কতটুকু ওয়াইন তারা ব্যবহার করবেন। কম সংখ্যা যারা লিখেছে তাদের চেয়ে বেশি সংখ্যা যারা লিখেছে তারা প্রায় দ্বিগুণ ওয়াইন ব্যবহার করেছে। সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা এখানে নোঙরের কাজ করেছে, যদিও তা আবৃত এবং ভুল পরিচালনা ছিল। সাইকোলজিস্ট আমোস ভার্স্কি ভাগ্যের চাকা নিয়ে একটি পরীক্ষা চালিয়েছিলেন। অংশগ্রহণকারীদের প্রথমে সেটি ঘোরাতে বলেছেন, এরপর জানতে চেয়েছেন জাতিসংঘের সদস্য রাষ্ট্র কয়টি। তারা সেই চাকার প্রভাবে প্রভাবিত হলো। যারা বেশিরভাগ চাকা ঘুরিয়েছে তাদের জবাবের অঙ্কটা ছিল বড়। গবেষক রুশো এবং সুমেকার ছাত্রদের জিজ্ঞাসা করেছিলেন যে আটাডি দা স্থান কোন বছর ইউরোপে হেরেছিলেন। সোশ্যাল সিকিউরিটি নম্বরের মতো এবারও একটা নোঙর ছিল যে তাদের টেলিফোন নম্বরের শেষ কয়েকটি ডিজিট। ফলাফল, যাদের ডিজিট বড় ছিল তারা পরবর্তী বছরগুলো হিসাব করেছে। অ্যাটিলা 453 সালে রাজত্ব হারিয়েছিলেন। আরেকটি পরীক্ষা, ছাত্র এবং রিয়েল এস্টেট এজেন্টদের একটি ঘর দেখানো হলো এবং তার মূল্য নির্ধারণ করতে বলা হলো। এর আগে তাদের বেশ কিছু মূল্য তালিকা সম্পর্কে জানানো হলো। প্রত্যাশা অনুযায়ী ছাত্ররা নোঙরের মাধ্যমে প্রভাবিত হলো। তালিকা যত দামি ছিল ঘরটিকেও তারা ততখানি মূল্যবান বলে মনে করলো। আর পেশাজীবীরা, তারা কি সঠিক মূল্যায়ন করতে পেরেছিল? না, তারাও প্রভাবিত হয়েছিল। রিয়েল এস্টেট, কোম্পানি স্টক এবং আর্ট জাতীয় যেসব বস্তুর মূল্য অনিশ্চিত, এমনকি বিশেষজ্ঞরাও নোঙরের দিকে তখন তত বেশি ঝুঁকে পড়ে। নোঙর থাকে আর সেই দিকেই আমরা ঝুঁকে পড়ে। অনেক দ্রব্যে মূল্য হ্রাসের লেবেল লাগানো থাকে, সেগুলো নোঙর ছাড়া আর কিছুই নয়। বিজ্ঞ পেশাজীবীরা জানে যে তাদের আকর্ষণীয় একটি মূল্যকে প্রতিষ্ঠিত করতেই হবে। এমনকি এটাও প্রমাণিত যে ছাত্রদের পুরনো গ্রেড সম্পর্কে জানা থাকলেও টিচারেরা নতুন গ্রেড দিতেও প্রভাবিত হয়। সাম্প্রতিক সময়ের গ্রেডটা তখন সূচনা হিসেবে কাজ করে। একটা কনসাল্টিং ফার্মে আমি কিছুদিন কাজ করেছিলাম। নোঙর ব্যবহারের ক্ষেত্রে আমার বস ছিলেন দারুণ অভিজ্ঞ। যে কোনো ক্লায়েন্টের সাথে আলাপ শুরু করার সময় তিনি একটা মূল্য বলতেন, যেটা আসল আমাদের মূল্যর চেয়ে অনেক বেশি। আমি আগেই বলে দিচ্ছি মিস্টার সো অ্যান্ড সো, যাতে কোটেশন পেয়ে আপনি আশ্চর্য না হয়ে যান। আমরা আপনারই এক প্রতিদ্বন্দ্বীর একই রকম একটা প্রজেক্ট মাত্র শেষ করলাম এবং এর মূল্য ছিল মাত্র $5 মিলিয়ন মতো। নোঙর ফেলা হলো $5 মিলিয়ন থেকে তর্কাতর্কি শুরু হবে। মিলিয়নের হাত থেকে লোকজনকে কিভাবে মুক্তি দেওয়া যায়। আরোহ, এক কৃষক একটি হাঁসকে খাবার দিত। প্রথম দিকে লাজুক প্রাণীটি দ্বিধান্বিত হয়ে ভাবত, কি ব্যাপার, সে আমাকে খাওয়াচ্ছে কেন? কয়েক সপ্তাহ ধরে একই ভাবনা চলতে লাগলো। কয়েক মাস পর হাঁসটি নিশ্চিত হলো যে কৃষকের মনে আমার জন্য অনেক ভালোবাসা। কৃষকের প্রতিদিনের যত্ন এই বিশ্বাসকে আরও বেশি নিশ্চয়তা দিল। তখন কৃষকের বদান্যতাকে পুরোপুরি বিশ্বাস করার কারণে হাঁসটি ভীষণ অবাক হয়ে গেল যখন ক্রিসমাসের দিন তাকে জবাই করার জন্য ধরা হলো। এই হাঁসটি আরোহ চিন্তার শিকার হয়েছিল। ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে বিশ্বের সব কিছুকে নিশ্চিত ধরে নেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছিল।
1800 শতকে দার্শনিক ডেভিড হিউম এই রূপকের ক্ষয়ক্ষতির ব্যাপারে সতর্ক ছিলেন। যাই হোক, কেবল হাসি এর শিকার নয়। একজন বিনিয়োগকারী এক্স স্টকের কিছু শেয়ার কিনলেন। শেয়ারের মূল্য বাড়তে লাগলো এবং প্রথম দিকে সে উদ্বিগ্ন হলো। সে সন্দেহ করলো ধোঁকাবাজি হতে পারে। স্টক যখন বাড়তেই লাগলো, তার সন্দেহ উত্তেজনায় পরিণত হলো। এই স্টক কখনো কমবে না। যেহেতু প্রতিদিন একই ঘটনা ঘটতে লাগলো, অর্ধ বছর পর সে তার জীবনের সমস্ত সঞ্চয় স্টকের পিছনে ঢেলে দিল। সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে সে পুরোপুরি অন্ধ হয়ে গেল এবং পরবর্তীতে এই ব্যক্তি বোকামির দণ্ড দিল। সে সর্বশান্ত হয়ে গেল। আরোহ ভাবনা সবসময় কিন্তু ক্ষতির কারণ হয় না। মূলত কয়েকটি ইমেইল পাঠানোর মাধ্যমে আপনি একে সৌভাগ্যে পরিণত করতে পারেন। নাসিম তালেব বিষয়টিকে এমনভাবে ব্যাখ্যা করেছেন, মাত্র কয়েকটি ঠিকানায়। স্টক মার্কেটের দুটি ব্যবসার উপর নজর রাখুন, যেটি আগামী মাসে বাড়তে যাচ্ছে আর যেটি কমতে যাচ্ছে। প্রথম খবরটি 50,000 মানুষকে ইমেল করুন এবং দ্বিতীয় খবরটি বাকি 50,000 মানুষকে ইমেল করুন। মনে করুন 1 মাস পর নির্ধারক স্টকটি কমে গেল। এখন আপনি সেই 50,000 মানুষকে ইমেল করুন যারা আপনার কাছ থেকে সঠিক তথ্যটি পেয়েছিল। এই 50,000 মানুষকে 2 ভাগে ভাগ করুন। প্রথম অর্ধেক জানবে যে পরের মাসে দাম বাড়বে আর বাকিরা জানবে যে দাম কমবে। এভাবে করতে থাকুন। 10 মাস পর 100 জন মানুষ হাত থাকবে যারা সবসময় আপনার কাছ থেকে সঠিক তথ্য পেয়ে আসছে। তাদের দৃষ্টিতে আপনি বেশ মেধাবী। আপনি প্রমাণ করেছেন যে সঠিক ভবিষ্যৎবাণী করার ক্ষমতা আপনার আছে। এদের মধ্যে আপনাকে টাকার ব্যাপারেও বিশ্বাস করবে। টাকাটি গ্রহণ করুন এবং ব্রাজিলে একটি নতুন জীবন শুরু করুন। তালেব এই কৌশলকে উদ্দেশ্যহীনতার মাধ্যমে বোকা হওয়া বলে অভিহিত করেছেন, তবে 10,000 নাম মাত্র। কেবল বাইরের মানুষরা এভাবে বঞ্চিত হয় না, আমরা নিজেরাও নিজেদের কাছ থেকে এইভাবে বঞ্চিত হয়ে আসছি। যেমন যেসব মানুষ খুব অসুস্থ হয় তারা নিজেদেরকে অমর ভাবে। সেই সব সিইওরা ধারাবাহিকভাবে লাভের ঘোষণা দেয় যারা নিজেদেরকে অপরিজেয় ভাবে। তাদের কর্মী এবং শেয়ার হোল্ডাররাও তাই ভাবে। আমার এক বন্ধু ছিল যে পেশায় বেস জাম্পার ছিল। সে খাড়া পাহাড়, অ্যান্টেনা এবং বিল্ডিং থেকে লাফ দিত এবং শেষ মুহূর্তে রশি ধরত। একদিন আমি তাকে বোঝালাম যে এটা কতটা ঝুঁকিবহুল। সে সোজা সাপটা জবাব দিল, আমি 1000 বার লাফ দিয়েছি, কখনো কিছু হয়নি। 2 মাস পর সে মারা গেল। দক্ষিণ আফ্রিকার এক খাড়া পাহাড় থেকে লাফ দেওয়ার সময় সে পড়ে গিয়েছিল। 1000 বার লাফ দিয়ে অর্জিত সেই নিশ্চয়তা এই একটি ঘটনায় ভেঙে চুরমার হয়ে গেল। আরে আরোহ চিন্তা সর্বনাশা ফলাফল বয়ে নিয়ে আসতে পারে, তবুও আমরা একে ছেড়ে চলতে পারি না। আমরা বিশ্বাস করি যে আমরা যখন প্লেনে চড়ি তখন বায়ু গতিবিদ্যার আইন সবসময় সচল থাকে। আমি ভাবি যে আমরা যখন প্লেন থেকে যাব তখন পড়ে যাব না। এই বিশ্বাস ছাড়া আমরা বাঁচতে পারবো না। তবে আমাদের এটাও মনে রাখা উচিত, নিশ্চয়তা সবসময় স্থায়ী হয় না। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন যেমন বলেছেন, মৃত্যু এবং ট্যাক্স ছাড়া আর কোনো কিছুই নিশ্চিত নয়। আরোহ আমাদের প্রলুব্ধ করে এবং বিশ্বাস করায় যে মানবজাতি সবসময় টিকে এসেছে এবং আমরাও ভবিষ্যতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হব। এই সূত্র শুনতে ভালোই লাগে, কিন্তু আমরা এটা বুঝতে ব্যর্থ হই যে এই ধরনের মন্তব্য তারাই করতে পারে যারা আজও টিকে আছে। আমাদের বর্তমান টিকে থাকা ভবিষ্যতে টিকে থাকাকে নির্দেশ করবে, তাহলে যুক্তির ক্ষেত্রে ভুল হয়ে যায়, সম্ভবত সবচেয়ে বড় ভুল। ভালোর চেয়ে মন্দটা কেন বেশি আঁকড়ে ধরে? ক্ষতির অনীহা। 1 থেকে 10 পর্যন্ত হিসাব করলে আজ আপনি কতটুকু ভালো আছেন? কী করলে আপনি 10 পর্যন্ত উঠে আসবেন? ক্যারিবিয়ানে ছুটি কাটানোর শব্দটা সত্যি হলে? ক্যারিয়ারে আরেক ধাপ উপরে উঠলে? কী করলে আপনার একই পরিণাম নেমে যাবেন? প্যারালাইসিস, অ্যালজাইমার, ক্যান্সার, বিষণ্ণতা, ক্ষুধা, যুদ্ধ, অত্যাচার, আর্থিক ক্ষতি, প্রিয় বন্ধু হারানো, আপনার বাচ্চা কিডন্যাপ, অন্ধত্ব নাকি মৃত্যু? সম্ভাবনার এত দীর্ঘ তালিকা থেকে আমরা বুঝতে পারি যে সুখের পথে যতগুলো বাধা আছে, সংক্ষেপে বলা যায় ভালো ক্ষেত্রে খারাপ জিনিসের থেকে আরও বেশি এগুলো ঘটতে পারে। অতীতে এগুলো আরও বেশি ঘটত। একটা ভুল আর মৃত্যু, শিকারে অবহেলা, আগুনের ফুলকি,
দল ছাড়া হয়ে জাতীয় জীবনে একটা জীবনের খেলা দ্রুত ফুরিয়ে যেত। বেপরোয়া মানুষজন তাদের বংশবৃদ্ধির আগে মারা যেত। যারা বাকি থাকতো তারা সতর্ক থাকতো এবং টিকে যেত। আমরা তাদের উত্তরসূরি। কাজে জয়ের কদরের চেয়ে পরাজয়ের ক্ষতিকে আমরা বেশি ভয় পাই। আমি আপনাকে $100 দিলে যে আনন্দ পাবেন, $100 হারালে তার চেয়ে বেশি কষ্ট পাবেন। মূলত এটি প্রমাণিত হয়েছে যে আবেগের দিক থেকে একটি ক্ষতির ওজন একটি লাভের দ্বিগুণ। সমাজবিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ক্ষতির অনীহা। এজন্য আপনি কাউকে কোনো কিছুতে বিশ্বাস করাতে চাইলে সুবিধার ব্যাপারে আলোকপাত করবেন না, বরং অসুবিধাকে অতিক্রম করে কী সাহায্য করে সেই বিষয়ে গুরুত্ব দেবেন। ব্রেস্ট সেলফ অ্যান্ড এক্সামিনেশন BSI এর এক ধরনের ক্যাম্পের উদাহরণ দেওয়া হলো। মহিলাদের দুটো ভিন্ন ধরনের পাম্পলেট দেওয়া হলো। গবেষণায় দেখা গেল গবেষণায় যেই মহিলারা BSI ব্যবহার করে কম সময়ে টিউমার খুঁজে পাওয়ার একটি সুযোগ পায় এবং রোগী তখনও চিকিৎসাযোগ্য থাকে। খ পাম্পলেটে বলা হলো গবেষণায় দেখা গেছে যেই সব মহিলারা BSI করে না কম সময়ে টিউমার খুঁজে পাওয়ার সুযোগ কম পায় এবং রোগের চিকিৎসা কঠিন হয়ে পড়ে। দেখা গেছে পাম্পলেট ক এর চেয়ে পাম্পলেট খ এর বেশি সচেতনতা। কিছু ধারণার পর একই মূল্যের কিছুকে হারানোর ভয় মানুষকে অনেক বেশি উত্তেজিত করে। ধরুন আপনার ব্যবসা হলো ঘরে ঘরে ইনসুলিনের পণ্যাদি দ্রব্য সরবরাহ করা। আপনার পণ্য কেনার জন্য কাস্টমারদেরকে উৎসাহী করে তোলা সবচেয়ে কার্যকর উপায় হলো কী পরিমাণ টাকা ইনসুলিনের কারণে বেঁচে যাচ্ছে সেটা না বলে ইনসুলিন ছাড়া কী পরিমাণ টাকা তাদের নষ্ট হচ্ছে সেটা জানানো, যদিও মূলত পরিমাণটা সমান। এই ধরনের অনীহা স্টক মার্কেটের ক্ষেত্রেও দেখা যায়। যেসব বিনিয়োগকারীরা কাগজপত্রের কারণে তাদের ক্ষতিটাকে অবজ্ঞা করে। মোট কথা ক্ষতিটা বুঝতে গেলে যা যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। তাই যারা স্টক চালায় যদিও ক্ষতিপূরণের সুযোগ খুব কমই থাকে এবং বৃহত্তর ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। একবার এক মাল্টিমিলিয়নারের সাথে আমার দেখা হলো যিনি $100 বিলে হেরে প্রচণ্ড বিষণ্ণ ছিলেন। আবেগের কি অপচয়! আমি তাকে ইশারা করে বললাম যে তার পোর্টফোলিওর মূল্য প্রতি সেকেন্ডে $100 ওঠানামা করে। প্রশাসনের গুরুরা বিভিন্ন বড় কোম্পানির কর্মীদের সবসময় সাহসী দেওয়ার জন্য তাড়া দেয়। বাস্তবতা হলো কর্মীদের ঝুঁকি নিতে তারা সক্ষম করে তোলে। তাদের মতে এই অনীহা নিখুঁত বোধশক্তি তৈরি করে। কেন ঝুঁকি নিলেই বেশি বোনাস দেওয়া হয়? প্রায় সময় কোম্পানি এবং পরিস্থিতিকে ক্যারিয়ার রক্ষা করতে পারলে সম্ভাব্য পুরস্কারের প্রত্যাশা থাকে। কাজেই কর্মীদের মধ্যে ঝুঁকি নেওয়ার অনিচ্ছার কারণে আপনি যদি কখনো মাথা চুলকিয়ে থাকেন, এখন জানলেন তার কারণ। যাই হোক, যদি বড় কর্মীরা ঝুঁকি নিয়ে থাকে তবে সেটা তখন যখন তারা দলীয় সিদ্ধান্তের পেছনে লুকিয়ে যায়। অধ্যায় 33-এর সামাজিক আলসেমি থেকে ব্যাপারে আরও ভালো জানতে পারবেন। আমরা এর সাথে লড়াই করে পারবো না। মন্দ সবসময় ভালোর চেয়ে বেশি শক্তিশালী এবং কার্যকর। আমরা ইতিবাচক থেকে নেতিবাচক জিনিসের প্রতি অনেক বেশি প্রতিক্রিয়াশীল। রাস্তায় হাসি মুখে মানুষের চেয়ে ভীতু মুখে মানুষের চেহারা বেশি। আমরা ভালো আচরণের চেয়ে খারাপ আচরণকে বেশি মনে রাখি, যদি সেটা আমাদের সাথে করা হয়। দল কেন অলস হয়? সামাজিক আলসেমি। 1913 সালে ফ্রান্সের এক ইঞ্জিনিয়ার ম্যাক্সিমিলিয়ান রিজেল্টম্যান ঘোড়ার কার্যকারিতা নিয়ে গবেষণা করেছিলেন। তিনি বলেছিলেন কোনো কিছু টেনে আনার ক্ষেত্রে দুটি প্রাণীর শক্তি তিনি একটি একক প্রাণীর শক্তির দ্বিগুণ শক্তির সমান নয়। এতে আশ্চর্য হয়ে তিনি গবেষণা মানুষের উপর চালিয়েছেন। রশি টানার জন্য তিনি কিছু মানুষকে ডাকলেন আর তাদের প্রত্যেককে একক শক্তির মাপ নিলেন। গড় হিসেব করে দেখা গেল যখন দুজন মানুষ রশি টানলো তাদের প্রত্যেকে 93% শক্তি খরচ করলো। 3 জনের সময় প্রত্যেকে 85% এবং 8 জনের সময় প্রত্যেকে 49%। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সামাজিক আলসেমি। যখন ব্যক্তিগত কর্মসূচি সরাসরি দেখা যায় না, দলের সাথে মিশে যায়, তখন এটি ঘটে। এটি রশি টানার সময়, তবে দৌড় প্রতিযোগিতার সময় হয় না, কারণ তখন ব্যক্তিগত অবদান চোখে পড়ে। সামাজিক আলসেমি একটি যুক্তিসঙ্গত আচরণ। অর্ধেক শক্তিতে যদি কাজ হয়ে যায় তবে পুরো খরচের দরকার কি? বিশেষত সেটা যখন কারোর চোখেই পড়বে না। সহজ ভাষায় সামাজিক আলসেমি হচ্ছে এক ধরনের প্রতারণা, যেটা আমরা সবাই করে থাকি, হোক না সেটা অবচেতনভাবে, অনেকটা রিঞ্জেলম্যানের ঘোড়ার মতো।
মানুষ যখন দলীয়ভাবে কাজ করে তখন ব্যক্তিগত কর্মসূচি কমে যায়। এটা আশ্চর্যজনক নয়। তবে লক্ষণীয় হলো আমাদের শ্রমটা পুরোপুরি থেমেও যায় না। কাজেই নিজেদের সবটুকু দিলেও অন্যদের কঠোর শ্রম দেয়াতে বাধা দিল কি? পরিস্থিতি। কর্মসূচি শূন্যের কোঠায় দাঁড়িয়ে থাকবে এবং সেটা চোখে পড়বে, এবং এর জন্য দল থেকে বিচ্ছিন্ন করে দেয়া বা অন্য বহিষ্কার করে দেওয়ার মতো ভয়ানক শাস্তির ব্যবস্থা থাকে। বিবর্তন আমাদেরকে অনেক জ্ঞান দান করেছে যে আলসেমি কতটুকু আমরা করতে পারি এবং কতটুকু অন্যের মধ্যে তা সহ্য করতে পারি। সামাজিক আলসেমি কেবল শারীরিক নয়, মানসিকভাবে এটা আমরা অনুশীলন করি। যেমন কোনো মিটিংয়ে যত বড় দল হবে, আমাদের ব্যক্তিগত কর্মসূচি তত দুর্বল হবে। যদি অংশগ্রহণকারী সামান্য কয়েকজন হয়, তবে আমাদের কর্মসূচি বিশাল হয়ে উঠবে। দলটি ২০ বা ১০০ জনের সমন্বয়ে তৈরি হওয়াটা জরুরি নয়, সর্বোচ্চ নিষ্ক্রিয়তাটা অর্জিত হয়ে যায়। বাকি প্রশ্নটি হলো, একক কর্মীর চেয়ে যখন একটি দল বেশি অর্জন করে, এইরকম দাম্ভিক ধারণা কারা এনেছিল? সম্ভবত জাপানিরা। ৩০ বছর আগে তাদের পণ্যদ্রব্যে বিশ্ব সয়লাভ হয়ে গিয়েছিল। বাণিজ্যিক অর্থনীতিবিদরা শিল্পায়নের জাতকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছিল আর দেখেছিল যে জাপানি কারখানাগুলো দল গঠন করছে। এই মডেলকে নকল করার ফলে মিশ্র ফলাফল পাওয়া যায়। জাপানে যা ভালো হয়েছিল, ইউরোপ আমেরিকায় সেটা তেমন ভালো হলো না। হয়তো সামাজিক আলসেমি সেখানে খুব বিরল বলে। পাশ্চাত্যে দলীয় কাজ বেশ ভালো হয়, যদি কেবলই অল্প সংখ্যক এবং বিশেষজ্ঞ ব্যক্তি নিয়ে দল তৈরি হয়, কারণ এই ধরনের দলে ব্যক্তিগত কর্মসূচি লক্ষণীয়। সামাজিক আলসেমির কিছু মজাদার সংশ্লিষ্টতা আছে। দলীয় কাজে আমরা কেবল অংশগ্রহণের ক্ষেত্রে নয়, দায়িত্ব পালনের বাধ্যবাধকতার ক্ষেত্রেও পিছিয়ে থাকি। দলের দুর্বল সিদ্ধান্তের দায়ভার কেউ নিতে চায় না। নিউরেনবার্গে নজিম কাহিনীর যে কথাটা একটি উজ্জ্বল দৃষ্টান্ত। নাজিমদের আমরা দলীয় সিদ্ধান্তের আড়ালে মুখ লুকাই, একে বলা হয় দায়িত্ব ছড়িয়ে দেওয়া। একই কারণে সদস্যদের চেয়ে বেশি বৃহত্তর ঝুঁকি নেওয়া হয়। সদস্যরা কারণ দেখায় যে কোনো অঘটন ঘটলে কেবল তারাই দায়ী নয়। এ ফলাফলকে বলা হয় ঝুঁকিপূর্ণ স্থানান্তর। কোম্পানি এবং পেনশন ফান্ডের ক্ষেত্রে এটি বেশ অসুবিধার, যেখানে লক্ষ লক্ষ মানুষ বিপদাপন্ন হয়, কিংবা প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে যেখানে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত সেখানে হয় দলীয়। পরিশেষে মানুষ দলীয় ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ের ভিন্ন রকম আচরণ করে, অন্যথায় দল বলে কিছুই থাকতো না। ব্যক্তিগত কর্মসূচিকে সম্ভবত প্রকাশের মাধ্যমে দলীয় সমস্যাকে ছোট করে আনা হয়। মেধাবী কর্তৃক নিয়ন্ত্রণ ব্যবস্থা দীর্ঘজীবী হোক, সমাজ ব্যবস্থা দীর্ঘজীবী হোক। এক টুকরো কাগজের আঘাতে কুপোকাত হওয়া দুর্বল বৃদ্ধি। এক টুকরো কাগজকে 2 ভাগে ভাগ করুন, এরপর অর্ধেক করুন, বারবার করুন। 50 বার ভাঁজের পর এটি কতটা পুরু হবে? পড়তে শুরু করার আগে লিখে রাখুন। দ্বিতীয় কাজ, নিচের অপশনগুলো থেকে বেছে নিন। ক, পরবর্তী 30 দিন পর্যন্ত আমি আপনাকে নিয়মিত $1000 দেব। খ, পরবর্তী 30 দিন পর্যন্ত আমি আপনাকে প্রথম দিনে 1 সেন্ট এবং দ্বিতীয় দিনে 1 সেন্ট, তৃতীয় দিনে 4টি, চতুর্থ দিনে 8টি, এভাবে দিতে থাকব। খুব বেশি ভাববেন না, বলুন ক না খ। আপনি প্রস্তুত? বেশ। যদি এক টুকরো কাগজ প্রায় 0.004 ইঞ্চি পুরু হয়, তবে 50 ভাঁজের পর এর পুরুত্ব 70 মিলিয়ন মাইলের চেয়ে সামান্য বাড়তি হবে। ক্যালকুলেটর হিসাব করলে দেখবেন এই দূরত্ব পৃথিবী এবং সূর্যের দূরত্বের সমান। যদিও অপশন ক শুনতে বেশ লোভনীয় মনে হয়, অপশন খ বেছে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। ক বেছে নিলে আপনার আয় দাঁড়াবে $30,000। খ পছন্দ করলে আপনার আয় হবে $10 মিলিয়ন চেয়ে বেশি আয় করবেন। সরল বর্ধনকে আমরা অনুভূতির মাধ্যমে বুঝতে পারি। যাই হোক, দুর্বল গড় বৃদ্ধির ব্যাপারে আমাদের তেমন কোনো জ্ঞান নেই। কারণ কি? কারণ আমাদের প্রয়োজন পড়েনি। আমাদের পূর্বপুরুষের অভিজ্ঞতাও বেশিরভাগ সরল বৃদ্ধির। কাজ ছাড়তে যে দ্বিগুণ সময় ব্যয় হয়েছে, সে দ্বিগুণ আয় করেছে। একটির পরিবর্তে 2টি প্রাণী যে শিকার করেছে, সে 2 বার খেতে পেরেছে। প্রস্তর যুগে মানুষের দুর্বল বৃদ্ধি ছিল খুবই বিরল। বর্তমানের কথা আলাদা।
একজন রাজনীতিবিদ সতর্কবাণী দিয়েছিলেন যে প্রতি বছর সড়ক দুর্ঘটনাটা 7% করে বেড়ে যাচ্ছে। সৎভাবে বলতে গেলে আমরা এই কথার অর্থ অনুভূতি দিয়ে বুঝতে পারি না। সংখ্যা 70কে গড় বৃদ্ধির সংখ্যা দিয়ে ভাগ করুন। এই হিসেব অনুযায়ী 70/7 10 বছর। কাজেই রাজনীতিবিদদের বক্তব্য অনুযায়ী প্রতি 10 বছরে সড়ক দুর্ঘটনা দ্বিগুণ হয়ে যাচ্ছে। সাংঘাতিক বিপজ্জনক। আপনি প্রশ্ন করতে পারেন যে সংখ্যা 70 কেন? এটা লগারিদম রীতি অনুযায়ী করা হয়েছে। আরেকটি উদাহরণ, মুদ্রাস্ফীতি 5%। যেই শুনবে সে ভাববে তেমন খারাপ না, 5%ই তো হয়েছে। আসুন এর হিসাব করে নিই। 70/5 14 বছর। 14 বছরের ডলার বর্তমান মূল্যের দ্বিগুণ হবে। যার সেভিংস অ্যাকাউন্ট আছে তার জন্য এই সংবাদ মারাত্মক বিপজ্জনক ডেকে আনবে। ধরুন আপনি একজন সাংবাদিক আর জানেন যে আপনার শহরের রেজিস্টার্ড কুকুরের সংখ্যা বছরে 10% বাড়ে। আর্টিকেল লেখার সময় হেডলাইন কি দেবেন? নিশ্চয়ই এরকম নয় যে কুকুরের রেজিস্ট্রেশন 10% করে বাড়ছে। কেউ গ্রাহ্য করবে না, বরং ঘোষণা করবেন কুকুরের স্রোত 7 বছরে মেষের দ্বিগুণ। দুর্বল বৃদ্ধি চিরদিন বাড়তেই থাকে। বেশিরভাগ রাজনীতিবিদ, অর্থনীতিবিদ এবং সাংবাদিক সেটা ভুলে যায়। এই ধরনের বর্ধন একসময় এমন একটা পর্যায়ে পৌঁছে যায়। নিশ্চিত উদাহরণ হিসেবে বলা যায়, অন্ত্রীয় ব্যাকটেরিয়া অ্যাসারিয়া কোলি প্রতি 20 মিনিটে বিভাজিত হতে থাকে। মাত্র কয়েকদিনের মধ্যে এটি পুরো বিশ্ব দখল করে নিতে পারে। কিন্তু যেহেতু এটি অক্সিজেন এবং সুগার পর্যাপ্ত পরিমাণের চেয়ে বেশি ধারণ করবে, এর বৃদ্ধি একটি নির্দিষ্ট সীমায় থাকে। পুরাতন পারস্যবাসীরা ভালোভাবেই জানত যে মানুষের গড় বৃদ্ধির লড়াই করে। সেখানকার স্থানীয় একটি গল্প রয়েছে। একজন বিজ্ঞ সভাসদ রাজাকে দাবার একটি বোর্ড উপহার দিলেন। উপহারে আপ্লুত রাজা জানতে চাইলেন, বলুন আমি আপনাকে কিভাবে ধন্যবাদ জানাতে পারি? সে জবাব দিল, জনাব, তেমন কিছু চাই না আমি। আপনি কেবল এই দাবার বোর্ডকে ধান দিয়ে এমনভাবে পূর্ণ করবেন যাতে প্রথম ঘরে যতটুকু ধান দেবেন পরের ঘরে তার দ্বিগুণ এবং ঠিক একইভাবে গুণিতক হারে চলতে থাকবে। রাজা খুব বিস্ময়ের সাথে বললেন, আপনি এত সামান্য অনুরোধ নিয়ে এসেছেন? কিন্তু ধানের পরিমাণ কতটুকু? রাজা মনে করলেন 1 বস্তার মতো হবে। কিন্তু ভৃত্য যখন কাজটি শুরু করলো, প্রথম ঘরে 1টি শস্য, দ্বিতীয় ঘরে 2টি এবং তৃতীয় ঘরে 4টি করে বাকিগুলো, তখন সে বুঝতে পারল যে বিশ্বে যত ধান জন্মায় তার চেয়ে বেশি পরিমাণ ধান সেখানে লাগবে। বৃদ্ধির হার হিসেবের সময় নিজের ধারণাকে বিশ্বাস করবেন না। আপনার কোনো ধারণা নেই, মেনে নিন। একমাত্র ক্যালকুলেটর সাহায্য করতে পারে, বা মনে রাখবেন খুবই নিম্নমানের বৃদ্ধির হার অনুযায়ী ম্যাজিক সংখ্যা হলো 70। উচ্ছ্বাসকে রুদ্ধ করা, বিজয়ের অভিশাপ। 1950-এ টেক্সাস একখণ্ড জমির নিলাম ডাকা হচ্ছিল। 10টি তেল কোম্পানি পাল্লা দিচ্ছিল এবং প্রত্যেকেরই একটি ধারণা ছিল যে ওই জায়গাটি কতটুকু দামি হতে পারে। সর্বনিম্ন মূল্য ছিল $10 মিলিয়ন এবং সর্বোচ্চ $100 মিলিয়ন। নিলামে দাম যত বাড়তে থাকে এক একটা কোম্পানি হারতে থাকে। অবশেষে একটি কোম্পানি সর্বোচ্চ মূল্য দিয়ে এবং জিতে নেয়। শ্যাম্পেন খোলার আওয়াজ শোনা যায়। বিজয়ীর অভিশাপ হলো নিলামের বিজেতা অনেক সময় ক্ষতির মুখোমুখি দাঁড়ায়। কলকারখানায় পর্যবেক্ষকদের মতে যেসব কোম্পানি নিলামে জিতে নেয় তারা অনেক বেশি মূল্য দেয় এবং বর্ষ শেষে ধ্বংস হয়ে যায়। এটি বোঝা যায়, ধারণা যদি $10 মিলিয়ন এবং $100 মিলিয়ন মধ্যে হয় তবে প্রকৃত মূল্য মাঝামাঝি অবস্থায় থাকে। অনেক সময় নিলামের মূল্যটা বেশ চড়া হয়। যদি প্রতিযোগিতার এর এমন কোনো জটিল তত্ত্ব জানে যেটা অন্যরা জানে না। তবে টেক্সাসের ঘটনা এমন ছিল না। তেল কোম্পানির ম্যানেজাররা প্রকৃতপক্ষে অতিরিক্ত মূল্যে বিজয় কিনে নিয়েছিল। বর্তমানে এই চিত্র বেশ পরিচিত। ইবে থেকে শুরু করে গ্রুপন, গুগল, অ্যাওয়ার্ড পর্যন্ত সব কিছু নিলামের মাধ্যমে মূল্য নির্ধারিত হয়েছিল। সেলফোন ফ্রিকোয়েন্সির এই নিলাম যুদ্ধে টেলিকম কোম্পানি দেউলিয়ার শিকার হয়েছে। এয়ারপোর্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ মূল্যদাতাকে তাদের বাণিজ্যিক অংশটুকু ভাড়া দেয়। ওয়ালমার্ট যদি কোনো একটা নতুন ডিটারজেন্ট যোগ করার পরিকল্পনা করে আর 5 জন সাপ্লায়ারের কাছে টেন্ডার আহ্বান করে, সেটাও বিজয়ীর অভিশাপের ঝুঁকিসহ একটি নিলাম ছাড়া আর কিছুই না।
নিত্যদিনের এই নিলাম ব্যবসায়ীদের ইন্টারনেটের প্রতি কৃতজ্ঞ করে তুলছে। আমার দেয়ালে যখন রং লাগানোর প্রয়োজন হয়, পেইন্টার না খুঁজে আমি অনলাইনে খবর দিই। 300 মাইলেরও দূরে অবস্থান করা 30 জন পেইন্টার তখন একত্রে পাওয়া যায়। সেরা অফারটাও এত কম থাকে যে আমি এই ভেবে গ্রহণ করতে পারি না পাছে দুর্বল পেইন্টাররাও বিজয়ীর অভিশাপে পতিত হয়। ইনিশিয়াল পাবলিক অফারিং নিলামের একটি উদাহরণ। আর কোম্পানিগুলো যখন অখ্যাত ফোন কোম্পানি কিনে নেয়, বিজয়ীর অভিশাপ আরও জোরালো হয়ে ওঠে। ম্যাকিন্সের গবেষণা অনুযায়ী অর্ধেকেরও বেশি মালপত্র মূল্যকে আরও কমিয়ে দেয়। তবে কেন আমরা বিজয়ীর অভিশাপের শিকার হই? প্রথমত, অনেক জিনিসের প্রকৃত মূল্য অনিশ্চিত থাকে। এছাড়া অনেক বেশি আগ্রহী ক্রেতার উচ্ছ্বাসের প্লাবনে ভেসে যায়। দ্বিতীয়ত, আমরা অন্য প্রতিযোগীদের হারাতে চাই। এক বন্ধু একবার মাইক্রো অ্যান্টেনা ফ্যাক্টরিটির মালিক ছিল এবং সে আমাকে জানালো যে আইফোন উন্নয়নের সময় অ্যাপল এক নিলাম যুদ্ধের অবতারণা করেছিল। প্রত্যেকে আইফেলের অফিসিয়াল সাপ্লায়ার হতে চাইছিল, যদিও তাতে আর্থিক ক্ষতির সম্ভাবনা ছিল। কাজেই $100 মিলিয়ন জন্য আপনি কতটা মূল্য দেবেন? ভাবুন যে আপনাকে এবং আরেকজন প্রতিযোগীকে একই ধরনের একটি নিলামে আমন্ত্রণ করা হলো। নিয়ম হলো, সর্বোচ্চ অফার যে করবে সে $100 মিলিয়ন বিল পাবে এবং সবচেয়ে জরুরি হলো দুই পক্ষে তাদের ফাইনাল অফারটা বলতে বলা হবে। আপনি কতটা উঁচুতে উঠবেন? হয়তো $20, $30 বা $40। আপনার প্রতিপক্ষ তাই করবে। এমনকি $100 বিলের জন্য $99 অফার করাটাও যুক্তিসঙ্গত। এখন আপনার প্রতিদ্বন্দ্বী $100 অফার করলো, আর যদি এটাই সর্বোচ্চ অফার হয়, তার উৎসাহে ভাটা পড়বে। $100 জন্য $100 দেওয়া, সেখানে আপনার অফার $99। তাই আপনি আপনার অফার বাড়ালেন। $100 অফারে $10 নিশ্চিত ক্ষতি, কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী $109 বলে ফেলেছে। এখন সে আরও উপরে উঠতে লাগলো। আপনি কখন থামবেন? আপনার প্রতিদ্বন্দ্বী কখন থামবে? বন্ধুদের মাঝে পরীক্ষা করে দেখতে পারেন। পরিশেষে নিলাম সম্পর্কে ওয়ারেন বুফের জ্ঞানগর্ভ বাণী মেনে নিন। যাবেন না। যদি এমন কোনো একটি ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেন যেখানে নিলাম অপরিহার্য, তবে সর্বোচ্চ মূল্য নির্ধারণ করুন আর তার থেকে 20% কমিয়ে বিজয়ীর অভিশাপ থেকে মুক্ত থাকুন। এটি কাগজে নির্ধারিত সংখ্যাটি লিখুন এবং তার চেয়ে 1 সেন্টও বাড়াবেন না।